অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। লোককথা, পুরাণ ও আঞ্চলিক বিশ্বাসে প্রেত ও যক্ষিণী এই দুই সত্তার বিশেষ স্থান আছে। প্রেত শব্দের অর্থ মৃত আত্মা, যারা মৃত্যুর পরও মোক্ষ বা শান্তি পায়নি। অন্যদিকে যক্ষিণী হল এক ধরনের অতিপ্রাকৃত নারী সত্তা, যাকে কখনো দেবী স্বরূপ, আবার কখনো ভয়ঙ্করী রূপে চিত্রিত করা হয়। এদের মিলিত ধারণাই হল প্রেত যক্ষিণী। গ্রামীণ সমাজে আজও প্রেত যক্ষিণীর গল্প প্রচলিত, যা ভয় জাগালেও মানুষের মনোজগৎ ও সংস্কৃতির এক অদ্ভুত দিক তুলে ধরে। নমস্কার, অহর্নিশির পক্ষ থেকে আজ আমরা নিয়ে এসেছি লেখক সুজয় ভূঁইয়ার কলমে রচিত এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, প্রেত যক্ষিণী। তবে গল্প শুরুর আগে জানিয়ে রাখি, গল্পের শেষে আপনাদের জন্য থাকবে এই কাহিনী সম্পর্কিত একটি সহজ প্রশ্ন। গল্প রিলিজ হওয়ার 48 ঘন্টার মধ্যে প্রাপ্ত সঠিক উত্তরের উত্তরদাতাদের নাম আমরা আমাদের পরবর্তী গল্পের শুরুতে ঘোষণা করব। তাহলে আসুন ফিরে যাই আজকের গল্পে। শুনতে থাকুন অহর্নিশি। পৌষের শীতমাখা গভীর রাত। ত্রিপুরার এক নদীর পাশে উঁচু টিলার উপরে তন্ত্রভাস্কর অমরনাথ ভট্টাচার্যের আশ্রম। তবে সে আশ্রম এখন নিঝুম, নিস্তব্ধ। শুধুমাত্র অমরনাথ ভট্টাচার্য সেই উঁচু টিলার উপর গভীর ধ্যানে নিমগ্ন। আকাশে ভেসে আছে আধখানা চন্দ্রকুহক। নদী তরঙ্গে চন্দ্রাকারের আলোক ছায়ার মায়াবী রূপ খেলা করছে। রূপালী জ্যোৎস্নাগলা শিশির কণা ঝরে পড়ছে ঘাসের ডগায়। আশ্রমের চারপাশের গাছের পাতা, ফসলের মাঠ, লাউয়ের মাচা শিশির সিক্ততায় সতেজ হয়ে উঠেছে। কুয়াশার চাদর ভর করে আধ খাওয়া চাঁদ নেমে এসেছে নারকেল গাছের মাথায়। ঝরা পাতা, শিশির, মায়াবী চাঁদ, তারার হাতছানি, এই সবই অমরনাথ ভট্টাচার্যের অনিবার্য সহচর। তখন প্রায় অর্ধরাত্রি। অমরনাথ ভট্টাচার্যের ধ্যান ভাঙল। তিনি উঠে দাঁড়িয়ে হাঁটা লাগালেন। আশ্রমের মূল দরজার কাছে পৌঁছে তাকালেন দরজার দিকে। দরজা আগের মতোই বন্ধ। তিনি নিশ্চিত মনে আবার হাঁটা শুরু করলেন। বেশ অনেকটা পথ পার হয়ে অমরনাথ ভট্টাচার্যের মনে হল কেউ যেন তার পিছু নিয়েছে। নিঝুম নিঃশব্দ রাতে স্পষ্ট ভেসে আসছে সেই অনুসরণকারীর পায়ের শব্দ। তিনি একবার থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না তার পিছনে। তিনি বিষণ্ণ মুখে আবার সামনের পথে পা বাড়ালেন। কিছুটা পথ যাওয়ার পর আবারও ভেসে এলো সেই পায়ের শব্দ। অমরনাথ ভট্টাচার্য এবার আর থামলেন না, পিছন ফিরেও তাকালেন না। নিজের অভীষ্ট লক্ষ্যে হেঁটে চললেন। অমরনাথ ভট্টাচার্য এসে থামলেন এক ঘন অরণ্যের সামনে। তারপর তাকালেন অরণ্যের মাথার উপর। আকাশে মলিন অর্ধচন্দ্রের টিপ। প্রথম কান্নার মতন ঝরে পড়ছে কুয়াশার জল। অরণ্যের বৃক্ষমূলে উড়ন্ত ঝরা পাতার হিন্দোল। অমরনাথ ভট্টাচার্য প্রবেশ করলেন অরণ্যের ভিতরে।
বনভূমির অতল গভীরে পৌঁছে একটা হ্রদের কাছে এসে অমরনাথ ভট্টাচার্য থামলেন। হ্রদের পাশে একটা অশোক তরুতলের নিচে কিছু সাধনার বস্তু রাখা আছে। অমরনাথ সেদিকে একবার তাকিয়ে নেমে গেলেন হ্রদের জলে। তার ঠোঁট সামান্য ফাঁক হয়ে একটা অস্ফুট মন্ত্র বেরিয়ে আসছে। সেই মন্ত্রোচ্চারণ করতে করতে তিনি হ্রদের জলে ডুব দিলেন। তারপর আগের মতোই উঠে এলেন, এসে বসলেন অশোক তরুতলের স্তূপাকৃত বস্তুখণ্ডের পাশে। তারপর নিজের মস্তিষ্ককে একটা রূপ অঙ্কন করে ধ্যানে বসলেন। মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো একটা স্পষ্ট মন্ত্রোচ্চারণ। ওম রিং শ্রিং নোটিনি স্বাহা। ওম রিং শ্রিং নোটিনি স্বাহা। মন্ত্রোচ্চারণ চলতেই থাকলো। 1,000 বার মন্ত্রজপ সম্পূর্ণ হতে অমরনাথ ভট্টাচার্য থামলেন। চোখ খুলে অশোক তরুতলের থেকে একটা শোল মাছ তুলে নিয়ে নৈবেদ্য দিয়ে মহৎ পূজা সম্পন্ন করলেন। তারপর ধূপ, দীপ, গন্ধ, চন্দন ও তাম্বুল নিবেদন করে আবার ধ্যানে বসলেন। সেই সাথেই বনভূমি নিমগ্ন হল অদ্ভুত নীরবতার শৃঙ্খলে। বৃক্ষমূলের পাতায় টুপটাপ ঝরে পড়তে লাগলো কোনো এক অভিমানী কৃষ্ণ ষোড়শীর অশ্রুকণা। শিশির স্নাত ঘাস সেই কৃষ্ণ ষোড়শীর কান্নার শেষ মাধুরীটুকু নিজের বক্ষ মাঝে প্রাণপণ উজাড় করে আগলে রাখার চেষ্টায় অবিরত। কিছু সময়ের পাথুরে নিস্তব্ধতার পর দশমহাবিদ্যার আবির্ভাবের মতন বনভূমির 10 দিক থেকে ভেসে এলো এক অলৌকিক অপার্থিব অট্টহাসি। তন্ত্রভাস্কর অমরনাথ ভট্টাচার্য চোখ খুললেন। 2 হাত করমর্দনা ভঙ্গিতে বুকের কাছে এনে বললেন, হে দেবী, কুহকিনী রূপ পরিত্যাগ করে নিজ স্বরূপে দর্শন দিন। হে যক্ষিণী মাতা। শত সহস্র শূন্যতা থেকে ভেসে এলো এক অতি সুমধুর কণ্ঠস্বর। হে সাধক, এত কঠোর সাধনা কোন উদ্দেশ্যে? হে দেবী, আমি আপনার দর্শন অভিলাষী। কৃপা করে এই অধমকে আপন স্বরূপে দেখা দিন হে দেবী। আবার ক্ষণিকের নীরবতা। অমরনাথ ভট্টাচার্য অনুভব করলেন তার চারপাশ ভরে গেল দেবধূপের সুবাসে। হঠাৎ কি মনে হতে অমরনাথ ঘাড় ঘুরিয়ে তাকালেন অশোক তরুতলে। মাঝারি আকৃতির গাঢ় সবুজ পাতা সঙ্গী করে চুপ করে দাঁড়িয়ে আছে গাছটা। আর তার ঠিক নিচে অতীব সুন্দরী ত্রিভুবন মোহিনী এক নারী মূর্তি দাঁড়িয়ে। নারী মূর্তির গাত্রবর্ণ গৌরবর্ণা, বিচিত্র বস্ত্র পরিধানা, নর্তকীর অলঙ্কারে ভূষিতা, মুখে স্মিত হাসি। সেই সুন্দরী নারী মূর্তি সারেঙ্গীর তারে মুক্ত ঝরা কণ্ঠস্বরে বলে উঠলেন, হে সাধক, তোমার সাধনায় আমি অত্যন্ত প্রসন্ন। বলো, কি বর চাও? হে দেবী, আমি কামনা বাসনা ত্যাগ করেছি বহুকাল পূর্বে। সাংসারিক মোহমায়া থেকে নিজেকে মুক্ত করেছি। এখন একমাত্র উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান অর্জন। হে দেবী, আপনার কাছে এই প্রার্থনা করি, এই পথ চলায় সদা সর্বদা মাতৃরূপে আমার পথ প্রদর্শন করুন। হে সাধক, তবে তাই হোক। এই বলে দেবী ঘুরে তাকালেন হ্রদের অনতি দূরের অতীব বৃদ্ধ এক বটবৃক্ষের দিকে। তারপর আগের মতোই সুমধুর কণ্ঠে বলে উঠলেন, হে নশ্বর, তুমি কিচ্ছু চাও না?
অমরনাথ ভট্টাচার্য দেখলেন বটবৃক্ষের আড়ালে ঝোপে ঝাড়ে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে তারই আশ্রমের তার খুব কাছের এক শিষ্য সুখরঞ্জন। অমরনাথের কাছে এবার সমস্ত বিষয়টা পরিষ্কার হল। তিনি বুঝলেন এই গভীর নিশীথে কার পায়ের শব্দ তার পিছু নিয়েছিল। কিন্তু তার আগের সেই সরল সাদাসিধে শিষ্য কই? এখন তার মুখের ভদ্রতার মুখও সরে গিয়েছে। পুরুষ মনের অগোচরে যে কামলোলুপ পৈশাচিক সত্তা লুকিয়ে থাকে, যে পৈশাচিক সত্তা পুরুষ মনকে গোপনে বলতে থাকে নারীর জন্মই হয়েছে পুরুষ জাতির ভোগের জন্য, সুখরঞ্জনের সেই পৈশাচিক সত্তা উঠে এসেছে মনের গোপন দরজা খুলে। সুখরঞ্জনের মুখে সেই পৈশাচিক সত্তার প্রতিরূপ প্রকাশিত হয়েছে। এ কি সুখরঞ্জন, তুমি এই সময় এখানে? তোমার তো এখন আশ্রমে থাকার কথা। অমরনাথ ভট্টাচার্যের প্রশ্নের অক্ষরমালাগুলি বাতাসের বুকে সাঁতার কেটে মিলিয়ে গেল অরণ্যের গহীনে। যার উদ্দেশ্যে এই প্রশ্ন সে নিষ্ক্রিয় পাথুরে মূর্তির মতন স্থির, শুধু উজ্জ্বল চোখ দুটোতে ক্ষুধার্ত হায়নার দৃষ্টি। সুখরঞ্জনের সমস্ত অন্তরাত্মায় তখন এসে দংশন করছে কামদেবের আদিম প্রবৃত্তির বাণ। নটিনী যক্ষিণীর রূপের দিব্য ছোঁয়া পেয়ে সুখরঞ্জনের মেরুদণ্ডের শেষ প্রান্তের কুণ্ডলিনীর চতুর্দল পদ্মের পাপড়ি উন্মুক্ত হয়ে কুণ্ডলিনীকৃত সাপ ক্রমশ চেতন থেকে অবচেতনের দিকে অগ্রসর হতে শুরু করেছে। হঠাৎ সুখরঞ্জন বনবনানি খেলে উঠে আসতে লাগল, পৌঁছে গেল নটিনী যক্ষিণীর খুব কাছে। তারপর মাটির উপর হাঁটু গেড়ে বসে উন্মাদের মতন বলে উঠল, তোমাকে চাই দেবী, তোমাকে চাই। আজীবনকাল আমার হয়ে থাকো হে দেবী। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। মুহূর্তে দেবীর মুখ ঘোর কৃষ্ণবর্ণা হয়ে উঠল। তিনি একটিও বাক্য উচ্চারণ না করে সেখান থেকে অদৃশ্য হলেন। অমরনাথ ভট্টাচার্যের সমস্ত শরীর ক্রোধে কাঁপতে শুরু করল। শরীরের সমস্ত শিরা উপশিরা ক্রোধে বিদ্রোহ করে উঠল। তিনি চিৎকার করে উঠলেন, হে মূর্খ, আমি তোমাকে অভিশাপ দিলাম। যে শরীরের মধ্যে পাপাচারী মনের বাস, সেই শরীর পচে যাবে। সেই শরীরকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে, মৃত্যুর ভিক্ষা করবে, কিন্তু মৃত্যু আসবে না যতদিন না এই পাপ খণ্ডন হবে। অমরনাথ ভট্টাচার্য বিদায় নিলেন। পড়ে রইল একাকী বনভূমি, আর তার মধ্যে আরো একা সুখরঞ্জন। অমরনাথ ভট্টাচার্য যে পথে বিদায় নিলেন সেই দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সুখরঞ্জন, শুনে যান গুরুদেব, দেবীকে আমি পাবই। এ জন্ম নয়, পরের জন্মই সই। আপনি বলেছিলেন না, অতৃপ্ত কামনা বাসনা নিয়ে মারা গেলে তাকে মহাকালের জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকতে হয়। দেবীকে পাওয়ার জন্য আমি শত শত জন্ম নেব, তবু দেবীকে আমি পাবই, আমি পাবই। দূর থেকেও আগুনের তাপ লাগছে সত্যরঞ্জনের গায়ে। লকলকে শিখা আকাশ ছুঁই ছুঁই করছে। ধোঁয়া পাক খেতে খেতে উপর দিকে উঠছে, আবার ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশের সমস্ত জায়গায়। আগুনের কি ভয়ানক দাপাদাপি! শ্মশানটা অনেক দিনের পরিত্যক্ত। চিতায় আম গাছের বড় বড় গুড়ি জ্বলছে। লাল কম্বলের ভিজে লাল চেলি পড়ে চিতার সামনে উত্তরমুখ হয়ে বসে আছে গোবরা। ডান দিকে গোটা সাথে কাক নির্জীব হয়ে পড়ে রয়েছে। সবকটারই দুটো পা এক করে লাল সুতো দিয়ে বাঁধা। মাঝে মাঝে পাখা ঝটপটের আওয়াজ হচ্ছে ওদের। বৃথা ওড়ার চেষ্টা। পশুপক্ষীও তাদের মৃত্যুর আঁচ পায়। কাকগুলোর অবস্থা দেখে তাই মনে হচ্ছে সত্যচরণের। ওদের নিয়ে যে একটা পৈশাচিক কাণ্ড ঘটতে যাচ্ছে সেটা যেন
বেশ বুঝতে পারছে ওরা। খানিক তফাতে সবচেয়ে মোটা গুড়ির বড় আমগাছটার কাছে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে সত্যচরণ। পাছে সাধনায় বিঘ্ন ঘটে, তাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। মাসে একটা করে কৃষ্ণপক্ষের চতুর্দশী, এইটা নিয়ে 3টে পড়েছে। আগের দুটোয় আসেনি এখানে, এবার এসেছে। আসতে বাধ্য হয়েছে, কারণ তার একমাত্র বোন আজ মৃত্যুর দোরগোড়ায়। গ্রামের হরেন ডাক্তার বলেছে তার বোনকে বাঁচাতে হলে শহরের বড় হাসপাতালে ভর্তি করতে হবে, আর তার জন্য দরকার অনেক টাকা। কিন্তু টাকা কই, সে যে জন্ম দরিদ্র। সত্যচরণের বোন তখন খুব ছোট, মায়ের কোলে চুপটি করে শুয়ে শুয়ে মাতৃসুধা পান করত। সত্যচরণের তখন একটু একটু বোধ বুদ্ধি হয়েছিল। সেই সময় তাদের বাবা তাদের ছেড়ে চলে যায়, আর ফিরে আসেনি। উত্তাল সমুদ্রে খড়কুটের মতন ভেসে যায় 3টি প্রাণ। গ্রামে গ্রামে ভিক্ষা করে কোনো রকমে কাটত তাদের। তারপরেই এলো সেই অভিশপ্ত রাত। সত্যচরণের তখন 15 কি 16 বছর বয়স। সেদিন ছিল ভীষণ ঝড় জলের রাত। সন্ধ্যা থেকে তাদের মায়ের ভীষণ জ্বর উঠল। রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়তে লাগলো। নিরুপায় সত্যচরণ মায়ের মাথায় জলপট্টি দিতে শুরু করলো, আর তার বোন হাত পাখা দিয়ে মাথায় হাওয়া করতে লাগলো। রাত তখন অনেক। সত্যচরণ বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বোনের ঠেলা খেয়ে তন্দ্রা ছুটে যায়। দাদা, এই দাদা, ওঠ না, দেখ মা, মা এত রাত্রে কোথায় যাচ্ছে রে? সত্যচরণ চোখ খুলে দেখে তার মা তখন দরজা খুলে উঠোনে নেমে পড়েছে। মা, মা! সত্যচরণ দুবার মা মা বলে ডাক দিয়েও কোনো সাড়া পেল না। সত্যচরণ বুঝল দেরি করলে সমূহ বিপদ। মাকে আটকাতে হবে যে কোনো উপায়। বাতাসেরও দ্বিগুণ বেগে ঘর থেকে ছুটে উঠোনে নামল সত্যচরণ। সত্যচরণের মা তখন উঠোন পার হয়ে রাস্তায় পৌঁছে গেছে। সত্যচরণ দেখল মায়ের শরীরটা যেন এখন মায়ের নিজের নয়, অন্যের। সেই অন্য মানুষটা যেন বাতাসে ভেসে চলেছে, দু চোখ বন্ধ, তবু চলছে ঠিক শ্মশানের দিকে, একেবারে সিধে। আশ্চর্য, বাঁকা চড়ায় পা পড়ছে না মোটেও। স্থির থাকতে না পেরে সত্যচরণ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। মা, মা, যেও না, যেও না। একটা লোহার মানুষকে জড়িয়ে ধরল যেন। পথ রোধ করতে পারল না। লোহার মানুষ সত্যচরণকে ঠেলে ফেলে দিয়ে আবার গন্তব্যস্থলের দিকে চলতে লাগলো। নিরুপায় সত্যচরণের ধাক্কার ধকল সামলানো মাথায় উঠল। সময় নেই একদম। তাড়াতাড়ি উঠে পড়ে মায়ের পাশে পাশে চলতে লাগলো। কানের কাছে মুখ এনে চেতনা আনার জন্য ডাকছে সে। মা, মা, ও মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি মা? ও মা, ও মা, কথা বলছো না কেন মা? মা, মা, ফিরে এসো মা। ওদিকে যেও না, ওদিকে যেও না মা। আমি আমি আমার সত্যচরণ বলছি, সত্যচরণ বলছি, তোমার সত্যচরণ মা। কিন্তু কে কার কথা শুনে? সত্যচরণের মায়ের কানে যেন কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ সত্যচরণের কথা ছাপিয়ে শ্মশানের দিক থেকে সত্যচরণের মায়ের নাম ধরে কেউ যেন ডেকে উঠল। আয় নয়নতারা, আয় আমার কাছে। আমার কাছে এলেই তোর মুক্তি। দেরি করিস না, চলে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়। সত্যচরণ স্পষ্ট শুনেছে শ্মশানের দিক থেকেই আসছে ওই ডাক। সে বুঝল ওই ডাকের মোহে আবিষ্ট হয়ে আছে তার মা। ওই মোহের কবলে ওর মায়ের আত্মজ্ঞান শূন্য। এ মোহের কঠিন আকর্ষণ থেকে কিছুতেই নিস্তার নেই মায়ের। সব বুঝতে পেরেও হাল ছাড়ল না সত্যচরণ। মায়ের মুখে একটা কথা অনেকবার শুনেছে সে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সেই কথাটাই বেশি করে মনে পড়ছে বলেই মায়ের সঙ্গ ছাড়ছে না সত্যচরণ। আর ডাকাডাকিও না,
বরং গলার স্বরটা ধাপে ধাপে চড়াই তুলে বেশ উচ্চগ্রামেই তুলেছে। শেষ চেষ্টা, যদি হঠাৎ শুনে ফেলে সম্বিত ফিরে পায় মা। কিন্তু যত জোরে চিৎকার করে ডাকছে সে, তত কোথা থেকে ঝাঁক ঝাঁক কাকের আর্তনাদ ভেসে আসছে। পাগলের মতন ডাকছে সত্যচরণ। দেখতে দেখতে শ্মশানের খুব কাছে চলে এলো সত্যচরণের মা। শিমুল অশ্বত্থের ফাঁক দিয়ে চিতার আগুন পরিষ্কার দেখা যাচ্ছে। সত্যচরণের ভয়ে বুক শুকিয়ে উঠল। মা সোজা হেঁটে চলেছে জ্বলন্ত চিতার দিকেই। হঠাৎ তার মা একবার থমকে দাঁড়ালো, চোখ আগের মতোই বোঝা। ভয়ানক বিপদের আঁচ পেল সত্যচরণ। তার আর বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে। সত্যচরণ কিছু করার আগেই তার মা ছুট লাগালো জ্বলন্ত চিতার দিকে। সত্যচরণ শেষবারের মতন চিৎকার করে উঠল, কিন্তু সেই ডাক তার মায়ের কানে পৌঁছানোর আগে তার মা জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সত্যচরণও আত্মজ্ঞান শূন্য হয়ে সেদিকে ছুট দিল, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কোথা থেকে শক্ত দুটো হাত এসে সত্যচরণকে ধরে ফেলল। জীবনে শেষবারের মতন সত্যচরণের কানে ভেসে এলো মায়ের কণ্ঠে মরণ চিৎকার। সত্যচরণ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কৃষ্ণপক্ষের শেষ রাতে মাত্র 16 বছর বয়সে সত্যচরণ মাতৃহারা হল। আপন বলতে রইল ওই বোন। সেদিন রাতের ওই ঘটনার পর এক ধাক্কায় সত্যচরণের মনের বয়স অনেকখানি বেড়ে গেল। সে বুঝেছিল এবার তাকে অনেক বড় হতে হবে, বোনের খেয়াল রাখতে হবে। এরপর কেটে গিয়েছে বেশ কিছু বছর। দুজনেই প্রাপ্তবয়সে পরিণত হয়েছে। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কিছু মাস আগে সত্যচরণের বোনের পেটে দারুণ ব্যথা শুরু হয়। সত্যচরণ গ্রামের হরেন ডাক্তারের কাছে বোনকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে জানতে পারে বোনের লিভারে সমস্যা হয়েছে। তখনকার মতন হরেন ডাক্তার চিকিৎসা শুরু করে, কিন্তু যত সময় যেতে থাকে বোনের শরীরের অবনতি ঘটতে থাকে। হরেন ডাক্তার জানায় তার বোনের লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি করতে হবে, না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। এই কথা শুনে সত্যচরণের মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রথমে বাবা, তারপর মা, আর এবার কি তাহলে বোন? একে একে সবাই কি তাকে ছেড়ে চলে যাবে? না, এই কিছুতেই হতে দেবে না সে। সেই চিন্তায় পাগল হয়ে ঘুরে বেরিয়েছে সত্যচরণ প্রত্যেক দিন। গায়ের কোনো ঘর বাকি রাখেনি পরামর্শ করতে। নানামুনি নানা মতে আরো বিভ্রান্ত হয়ে পড়েছে সে। সাহস দেয়নি কেউই, বরং ভয় দেখিয়েছে বেশি করে। এ মতবস্থায় সত্যচরণ একদিন ওই পরিত্যক্ত শ্মশানে, যেখানে তার মা আত্মবলিদান দিয়েছিল, সেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় মনের শান্তির আশায়। ওই নির্জনে বসে ভাবলে যদি কিছু উপায় মাথায় আসে। শ্মশানে প্রবেশ করে সত্যচরণ দেখে যেখানে পূর্বে সব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হতো, সেই অবশিষ্ট কাঠ কয়লার উপর বসে আপন মনে ছিলিমে টান দিচ্ছেন জটাজুটো ধারিয়ে একটা লোক। প্রথমটা সে লোকটাকে চিনতে পারল না। বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কোটরগত দুই চোখ আর উটের মতো নাক দেখে লোকটাকে চিনতে পারে সত্যচরণ। এ তার ছোটবেলার খুব পরিচিত মুখ, কৈশোরে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া সেই গোবরার মুখ। শৈশবে বন্ধু বলতে একমাত্র ওই গোবরাই ছিল সত্যচরণের। একদিন গোবরার দুরন্তপনার জন্য তার বাবার হাতে মার খেয়ে সেই যে সে বাড়ি ছেড়েছিল, আর এ মুখও হয়নি। অপরদিকে লোকটা তখন সত্যচরণের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে শুরু করেছে। আরে গোবরা না? এই বলে সত্যচরণ এগিয়ে যায় লোকটার দিকে। আরে শালা, চিনতে পারলি? তবে আমার দিকে যে সময় ধরে তাকিয়েছিলিস তাতে তো একটা গোটা যুগ অতিবাহিত হয়ে যেত। না রে ভাই, অনেকদিন পর দেখছি তো, তাই একটু চিনতে অসুবিধা হচ্ছিল। তা তোর এই বেশভূষা, সাধু সন্ন্যাসী হলি নাকি?
সাধু নয়, সাধু নয়, তবে ওই পথেরই পথিক বলতে পারিস। তা তুই বল, তোর কি খবর? আর খবর, বেঁচে আছে এই যা। এ কথা কেন বলছিস? সত্যচরণ পূর্বের সমস্ত ঘটনার ইতিবৃত্তান্ত প্রকাশ করল বন্ধুর কাছে। সব শুনে গোবরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সবই বুঝলাম, কিন্তু কি আর করবি বল, যা ছিল কপালে সেটা হয়ে গেছে। এখন তোদেরকে তো বাঁচতে হবে। বাঁচব বলেই তো সেদিন মায়ের মৃত্যুর পর বোনকে আঁকড়ে ধরে ফিরেছিলাম ভাঙাচোরা ঘরটায়। নতুন করে স্বপ্ন দেখেছিলাম বাঁচার, কিন্তু কিন্তু আজ আবার সেই স্বপ্ন প্রশ্নের মুখে। আচ্ছা, তোর মায়ের অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণ পরে জানতে পারিসনি? না রে, অনেক খুঁজেছি, অনেককেই জিজ্ঞেস করেছি, কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারেনি। কেউ বলে মায়ের নাকি শেষের দিকে মাথা খারাপ হয়ে গিয়েছিল, আবার কেউ বলে মায়ের উপর কেউ তান্ত্রিক ক্রিয়া করেছিল। তোর কি ধারণা? আমিও যে সঠিকভাবে সব বুঝতে পেরেছিলাম সেটাও বলতে পারবো না, কিন্তু ওই ডাক আমি কিছুতেই ভুলতে পারবো না। কি ডাক? বুঝলি, সেদিন যখন আমি মায়ের পিছন পিছন দৌড়াচ্ছিলাম, তখন শ্মশানের দিক থেকে কেউ একটা অদ্ভুতভাবে মায়ের নাম ধরে ডাকছিল, আর আর তার সাথে অসংখ্য কাকের বিকট চিৎকার মিশেছিল। সেদিন হয়তো মাকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু ওই ডাক। আচ্ছা, তুই তো বলছিস সেদিন সেই ঝড় জলের রাতে শ্মশানে তোকে একটা লোক পেছন থেকে ধরেছিল, কি তাই তো? হ্যাঁ। লোকটা কে ছিল চিনতে পারিসনি? না রে, তখন কাউকে দেখার বা চেনার মতন অবস্থা ছিল না আমার। আচ্ছা, তোর বাবাও তো ঘর ছেড়ে চলে গেছিলেন, তাই না? বেঁচে আছে কি তাও জানি না। আচ্ছা আচ্ছা, বাদ দে এখন এসব কথা। তা কি ঠিক করলি? বোনকে চিকিৎসা করাবি তো নাকি? সে তো করাতেই হবে, কিন্তু ওই পাহাড় প্রমাণ অর্থর জন্যই একটু চিন্তায় আছি। শোন, অর্থের চিন্তা তোকে করতে হবে না। তুই পরের মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর মধ্যরাতে এখানে আয়, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু? কোনো কিন্তু নয়, বললাম না তোকে অর্থ নিয়ে ভাবতে হবে না, তুই আসিস। এই পর্যন্ত বাক্যালাপের পর সত্যচরণ বাড়ি ফিরে যায়। গোবরার কথা মতন পরের 2 মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শ্মশানে যায় সত্যচরণ, কিন্তু সেখানে প্রবেশ করেনি। দূর থেকে গোবরার ওই অদ্ভুত ক্রিয়াকলাপ দেখে ভয়ে আতঙ্কে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু এবারে না চাইতেও আসতে বাধ্য হয়েছে, কারণ বোনের অবস্থা খুবই সঙ্গীন। আর কয়েকটা দিনের মধ্যে বোনের সার্জারি না করালে বোধহয় তার বোনকে আর বাঁচানো যাবে না। চিতায় মরা পুড়ছে না, পুড়ছে কতগুলো কাঠ। নির্জন, নিস্তব্ধ, দূরে কাছে কেউ কোথাও নেই। শিউরে উঠল সত্যচরণ। গোবরা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে এক একটা কাককে আহুতি দিচ্ছে আগুনে। মৃত্যু যন্ত্রণায় ওদের গলা দিয়ে অদ্ভুত ধরনের বুক কাঁপানো একটা বিকট আওয়াজ বেরিয়ে আসছে কেবল। ওম ধুম ধুম ধূমাবতী দৈবয়ে সত্যচরণ স্বাহা। তারপর চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে। জায়গাটাও আগের চেয়ে আরো নিস্তব্ধ হয়ে উঠেছে। এইভাবে 7-7টা কাকই আগুনের গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেল। পাথরের মতন দাঁড়িয়ে রয়েছে সত্যচরণ। ভেতরটা চমকে উঠছে, ধরাস ধরাস করে উঠছে গোবরার মন্ত্র উচ্চারণের মধ্যে নিজের নাম শুনে। ওম ধুম ধুম ধূমাবতী দৈবয়ে সত্যচরণ স্বাহা। ওম ধুম ধুম ধূমাবতী দৈবয়ে সত্যচরণ স্বাহা। এবার আর কাঠ খুঁজছে না চিতায় গোবরা। আগুন জ্বলার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছে, নিভে আসছে আগুন। গোবরা নিঃশ্বাস টানছে মুখ দিয়ে। একটা ঘূর্ণিঝড় টেনে নিয়ে যাচ্ছে যেন ভেতরে। এই ঝড়ের সঙ্গেই ফিসফিস করে উঠছে মন্ত্র আর সত্যচরণের নাম।
নিঃশ্বাস ফেলছে আবার দ্বিগুণ চড়ে দুই নাক দিয়ে। এবারেও ওই মন্ত্র, ওই নাম। ওম ধূম ধূম ধূমাবতী দৈবয়ে সত্য চরণ স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী দৈবয়ে সত্য চরণ স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী দৈবয়ে সত্য চরণ স্বাহা। চিতার আগুন নিভল সম্পূর্ণ। যেখানে কাক কটা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেখানকার ভস্য তুলে নিল মরার খুলিতে। তারপর উঠে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই ভস্য ছড়িয়ে দিতে লাগলো চারিদিকে। ওম ধূম ধূম ধূমাবতী দৈবয়ে সত্য চরণ স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী সত্য চরণ স্বাহা। ওম ধূম ধূম ধূমাবতী দৈবয়ে সত্য চরণ স্বাহা। অন্ধকার রাতে আকাশের দিকে তাকিয়ে সত্যচরণ দেখল মরা কাকের দেহভস্য থেকে অসংখ্য জীবন্ত কাক বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কি ভয়ানক হয়ে উঠেছে ওরা! সামনে কাউকে পেলে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে তাকে শেষ করে ফেলবে চোখের পলকে। যেদিকে হাত নাড়ছে গোবরা সেদিকেই কাকগুলো উড়ে চলেছে। হঠাৎ 7টা কাক এক জায়গায় গোল হয়ে উড়ন্ত অবস্থায় স্থির হলো, ঠিক যেন একটা গোল কুয়োর মুখ। চমক ভাঙল, চেতনা ফিরে পেল সত্যচরণ গোবরার অট্ট হাসিতে। গোবরা হাসছে, প্রাণ খুলে মন খুলে হাসছে সে। হয়তো তার মনস্কামনা পূর্ণ হয়েছে বুঝতে পেরেছে। সত্যচরণের সর্বশরীর কেঁপে উঠল। হঠাৎ গোবরা হাসি থামিয়ে সত্যচরণকে বলল, এদিকে আয় সত্য। ওই যে দেখছিস কাকগুলো গোল হয়ে এক জায়গায় স্থির হয়ে আছে, তোকে ওই গোল দরজা দিয়ে প্রবেশ করতে হবে। দরজার ওই পাশে আছে একটা অন্য জগৎ। সে জগৎ অতীব সুন্দর। তুই ওই দরজা দিয়ে প্রবেশ করলেই সেখানে পৌঁছে যাবি। সেখানে গিয়ে একটা জঙ্গল পাবি। মনে রাখবি, সেখানে যাদের দেখবি তারা জগৎ মোহিনী, কিন্তু তাদের কেউ মানুষ নয়। তাদের মোহে নিজেকে আবিষ্ট করবি না, ভুল করেও না, তাহলেই কিন্তু বিপদ। কিন্তু সেখানে কি আছে রে গোবরা? সেখানে গেলেই তোর সমস্ত দুঃখ, সমস্ত কষ্টের অবসান ঘটবে। সেখানে গুপ্তধন আছে রে সত্য, গুপ্তধন। তুইও চল না আমার সাথে গোবরা। আরে পাগলামি করিস না সত্য। আমি এখান থেকে সরে গেলে ওই দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তোকে সেখানে একাই যেতে হবে। আমি এই দরজার পাহারায় থাকবো, তুই ফিরে না আসা অব্দি। এনে এই পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটা রাখ, এটা তোর অনেক কাজে আসবে। নে, আর বিলম্ব করিস না, প্রবেশ কর। জ্যোৎস্নাখচিত নিবিড় ও গহীন অরণ্য। আকাশে ভাসছে কৃষ্ণ পঞ্চদশীর খণ্ডচন্দ্র। সেই অরণ্যের প্রবেশের মুখে বনভূমির ছায়া পড়ে সৃষ্টির অনাদি অনন্ত নগ্ন কৃষ্ণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে। সেই গাঢ় অন্ধকারে মিশে নিষ্কম্প দ্বীপ শিখার মতন দাঁড়িয়ে রয়েছে সত্যচরণ। তার নিষ্পলক স্থির পাথুরে দৃষ্টি কৃষ্ণ পঞ্চদশীর খণ্ড চন্দ্রের দিকে নিবদ্ধ। গোবরার কথা অনুযায়ী আজ মধ্যরাত্রে পঞ্চদশীর খণ্ডচন্দ্র ক্ষইতে থাকবে কলায় কলায়। চন্দ্রপুলির মতন স্বয়ং নিশাকার ঝরে পড়বে চন্দ্ররাগ হয়ে এই বনভূমির উপর। ঠিক সেই ক্ষণ হতে গহীন অরণ্য অদৃশ্য হতে থাকবে। সৃষ্টি হবে এক অকল্পনার জগৎ। আর সেখানেই সত্যচরণের সমস্ত দুঃখ, সমস্ত দারিদ্র্যের অবসান ঘটবে। সত্যচরণ এবার আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে
নিজের গলায় থাকা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটিতে হাত দিল। কোনো কারণে রুদ্রাক্ষের মালাটি গরম হয়ে উঠেছে একটু একটু করে। হঠাৎ ঘোর অমানিসার নৈশব্দ চূর্ণ বিচূর্ণ করে পেঁচার তীক্ষ্ণ কর্কশ আর্তনাদ ভেসে এলো। ঠিক তারপরেই একটা সুমধুর শতাব্দী প্রাচীন রাগ উঠে এলো বনভূমির অতল গহ্বর থেকে, যেন স্বয়ং দেবী সরস্বতী নেমে এসেছেন ভূলোকে। সত্যচরণ আকাশের দিকে তাকিয়ে দেখল চন্দ্রদেব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এরই মধ্যে। পর মুহূর্তে সত্যচরণের সামনের ছায়া সুনিবিড় গহীন অরণ্য মিলিয়ে যেতে লাগলো একটু একটু করে, আর তার পরিবর্তে সেখানে ফুটে উঠতে লাগলো একটা বিশাল সরোবর। সত্যচরণের মুখে একই সাথে অবিশ্বাস, ভয় ও বিস্ময় মিশ্রিত একটা ঢেউ খেলে গেল। সে সত্যিই এসে পড়েছে এই অকল্পনার জগতে। সামনে ফুটে উঠেছে গোবরার বলা সেই যোগিনী সরোবর। সরোবরটিকে আবৃত করে রেখেছে বনলতা আর শেফালির ঘন জঙ্গলে। আকাশে চাঁদ নেই, তবু চারিদিক ছড়িয়ে আছে অকল্পনীয় নীলাভ আলোয়। সরোবরের পাড়ের বালির উপর ছড়িয়ে আছে অভ্রকণা। সেই অভ্রকণায় হলদে আলো চিকচিক করে উঠছে জোনাকি পোকার মতন। হ্রদের জল আশ্চর্য রকম নীল। চারিদিক মুখরিত হচ্ছে মৃদু চন্দ্ররাগের মনোমোহিত ধ্বনিতে। এ এক যেন অন্য জগৎ। এ জগৎ শুধুমাত্র দেবদেবীর কল্পনাতে আসে। মানুষের কল্পনা এই জগতের নাগাল পায় না। হঠাৎ বহু দূর থেকে কাদের যেন সহাস্য বীণারঞ্জিত মিশ্র হাসির স্বর ভেসে এলো। সত্যচরণ তাড়াতাড়ি একটা পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। সেখান থেকে সত্যচরণ দেখল দূরে শালবনের কাছে কতগুলি অস্পষ্ট অবয়ব হ্রদের দিকে এগিয়ে আসছে ধীর পদক্ষেপে। প্রচণ্ড উৎকণ্ঠায় দম বন্ধ করে সত্যচরণ তাকিয়ে রইল সেই দিকে। অবয়বগুলি কাছে আসতে সত্যচরণ দেখল নর্তকীর বেশ পরিহিতা, সর্বালঙ্কারে ভূষিতা আর্য অল্প বয়সী তরুণী। তারা নিজেদের মধ্যে হাসি কৌতুকে মত্ত হয়ে এগিয়ে আসছে সে যে পাথরের আড়ালে লুকিয়ে আছে সেই দিকেই। ত্রিভুবনে যে এরকম সুন্দরী রমণী থাকতে পারে সত্যচরণ তার অর্ধরাত্রির গোপন স্বপ্নেও কল্পনা করেনি। এ যেন ইন্দ্রদেবের আটজন অপ্সরা। সত্যচরণের বুকের বাম পাশের লাল রঙের মাংসপিণ্ডটা উত্তেজনায় কম্পমান হয়ে উঠল। এখনই বোধহয় সতীখণ্ডের মতন অসংখ্য খণ্ড হয়ে ছড়িয়ে পড়বে বক্ষ মাঝে। সুন্দরীর দল যখন সত্যচরণের থেকে আর মাত্র 10-15 হাত দূরে, তখন সকলে একসাথে থমকে দাঁড়ালো। সেই সঙ্গে থামল তাদের হাসি কৌতুক। তারপর সকলে একসঙ্গে ভ্রুকুটি কুটিল নয়নে তাকালো সত্যচরণ যে পাথরটার আড়ালে লুকিয়ে আছে সেই দিকে। সত্যচরণ মুহূর্তের তীব্রতায় মুখ সরিয়ে কাঠের পুতুলের মতন বসে রইল পাথরে পিঠ ঠেকিয়ে। এক নিমেষে 10 দিক নিস্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো শব্দ নেই, জগতের কোনো অস্তিত্ব নেই। সময়ের কালচক্রকে যেন স্বয়ং মহাকাল গ্রাস করল। এক একটা মুহূর্ত যেন এক একটা শতাব্দী মনে হতে লাগলো সত্যচরণের কাছে। অপার্থিব চন্দ্ররাগও এরই মধ্যে থেমে গিয়েছে। এই রাগ যেন সৃষ্টি হয়েছিল ওই সুন্দরীদের অভ্যর্থনা জানানোর জন্য। সুন্দরীদের কোনো কারণে মন ক্ষুণ্ণ হয়েছে বুঝতে পেরে আপনা হতেই থেমে গিয়েছে। বেশ কিছু সময় এইভাবে কাটার পর সত্যচরণ বুকের অবশিষ্ট সাহসটুকু সম্বল করে উঁকি দিল সুন্দরীদের দেখার জন্য। আর সঙ্গে সঙ্গেই সত্যচরণের বুকের মাংসপিণ্ডটা ধরাস করে লাফিয়ে উঠল। উত্তেজনায় শরীরের সমস্ত রোম খাড়া হয়ে গেল। সত্যচরণ দেখল সেই 8 জন সুন্দরীর পোশাক তাদের মণিমাণিক্যের অলঙ্কার পরে রয়েছে বালির উপর। তাতে নীলচে আলোর আভা পড়ে চকচক করে উঠছে। কিন্তু সেদিকে সত্যচরণের দৃষ্টি নেই। সে ভুলে গিয়েছে
ওই মণিমাণিক্য লুণ্ঠনের জন্যই তার এখানে আসা। সত্যচরণ ভুলে গিয়েছে যে দারিদ্রতা তার বাবা মাকে কেড়ে নিয়েছে তার কাছ থেকে, যে দারিদ্রতার কারণে তার মরণাপন্ন অসুস্থ বোনকে চিকিৎসা করাতে পারেনি, যে দারিদ্রতা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, সেই দারিদ্রতা থেকে আজীবনকাল নিষ্কৃতি পেতে গেলে ওই মণিমাণিক্য লুণ্ঠন তাকে করতেই হবে। সত্যচরণের অস্থির দৃষ্টি ওই 8 জন অল্পবয়সী তরুণীর নগ্ন দেহকান্তির উপর, যা ওলটপালট করে দিল সত্যচরণের সমস্ত স্বাভাবিক ভাবনা চিন্তা। কিন্তু পর মুহূর্তেই সত্যচরণের সমস্ত শরীরে বিদ্যুৎস্পৃষ্টের মতন ঝলকানি খেলে গেল। তার গলার পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটি প্রচণ্ড গরম হয়ে উঠল। সত্যচরণের গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সেই সঙ্গেই সত্যচরণের পূর্বের সমস্ত স্মৃতি মনে পড়ে গেল। সে কি উদ্দেশ্যে এখানে এসেছে? সত্যচরণ প্রকৃতিস্থ হওয়া মাত্রই সে সন্তর্পণে বালির উপর শুয়ে 2 কনুইয়ে ভর দিয়ে পৌঁছে গেল সেই অলঙ্কারের কাছে। তারপর সেগুলো সেখান থেকে তুলে নিয়ে এক ছুট লাগালো সেই স্থান ছেড়ে। সত্যচরণ ছুটতে ছুটতে শুনতে পেল পিছন থেকে পৈশাচিক অট্টহাসি হেসে উঠল 8 জন সুন্দরী তরুণী। শীতের এক বিকেল। কিছুক্ষণ আগে আকাশের উত্তর পশ্চিম কোণে মেঘ জমে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাইরের বৃষ্টি ভেজা জামাকাপড়গুলি তুলতে যেতেই সত্যচরণ লজ্জাবতীকে পিছন থেকে জড়িয়ে ধরল। এই কি করছো? ছাড়ো, বাইরে সব জামাকাপড় বৃষ্টিতে ভিজে এলোমেলো হয়ে গেছে। আর একটু থাকো আমার কাছে, তারপর যাবে। আমি তোমার কাছে বসে থাকলে আমার কাজগুলো কে করে দেবে শুনি? এই বলে সত্যচরণের শক্ত হাতের বন্ধন আলগা করে এক ছুটে বাইরে বেরিয়ে যায় সে। সত্যচরণ যতই দেখে মেয়েটাকে ততই অবাক হয়ে যায়। কি রূপী না লজ্জাবতীর, আর তেমনই নম্র স্বভাব। যতবারই সে বাহুবন্ধনে আবদ্ধ হয় ততবারই সে সমস্ত জগৎ সংসার ভুলে যায়। সত্যচরণের মাঝে মাঝে ভ্রম জাগে লজ্জাবতী হয়তো কোনো দেবী, না হলে অমন স্বর্গীয় ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব কোনো মানবীর পক্ষে কি দেওয়া সম্ভব? লোকে তাকে নিয়ে একথা সে কথা বলে ঠিকই, তবে সত্যচরণ সেসব কথায় কান দেয় না। সত্যচরণ, ও সত্যচরণ, বাড়িতে আছো নাকি? একটা চাপা কণ্ঠস্বরে হুঁশ ফেরে সত্যচরণের। বাইরে বের হয়ে দেখে মাধব খুড়ো। আরে মাধব খুড়ো, কি ব্যাপার? তুমি এখনই একবার আমাদের বাড়িতে এসো, কথা আছে। কি কথা খুড়ো মশাই? সত্য, আমার কিছু ঠিক লাগছে না। ভিটের 4-5টা লক্ষ্য করে দেখেছো কাজগুলো কেমন শুকিয়ে গেছে? এর মধ্যে আবার অস্বাভাবিক কি পেলে খুড়ো? অস্বাভাবিক নয়, একটা কিশোরী মেয়ে মাত্র 1 মাসের মধ্যে পরিণত বয়সের হয়ে যায় কি করে? হ্যাঁ মানছি, মেয়ে মানুষের বাড়বৃদ্ধি পুরুষের থেকে দ্রুত হয়, কিন্তু এটা একেবারে অবিশ্বাস্য কাণ্ড। তোমার চোখে পর্দা আটকানো আছে সত্য, তুমি বাস্তব জগতে ফেরো, নইলে। হঠাৎ থেমে যায় মাধব খুড়ো। সত্যচরণের বাড়ির অন্দরমহল থেকে একটা গর্জন ভেসে এলো যেন। মাধব খুড়ো দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার আগে ইশারায় তার বাড়ি আসার ইঙ্গিত করে হাওয়ার বেগে বড় বড় পা ফেলে মিলিয়ে গেল শেষ বিকেলের অন্ধকারে। সত্যচরণের মা মারা যাওয়ার পর ওই মাধব খুড়োই 2 ভাই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সমস্ত ঝড়ঝঞ্ঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আজ আসন্ন অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে এসেছে ওদের উপর, তাই তিনি আকুল হয়ে ছুটে এসেছেন অনাথ অসহায় সত্যচরণের কাছে। সত্যচরণ তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ঘর থেকে আদ্যিকালের কাঠের বাঁটওয়ালা ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। এই লজ্জাবতী, আমি একবার মাধব খুড়োর বাড়ি হয়ে আসছি, কেমন? ভিতরের ঘর থেকে চাপা সংক্ষিপ্ত উত্তর ভেসে এলো। আচ্ছা।
সত্যচরণ ছাতা বগলে বাড়ির চৌহদ্দির বাইরে পা রাখতেই যাবে, এমন সময় একটা শব্দে তার চলার গতিরোধ হল। দক্ষিণের বেড়ার দিক থেকে এসেছে শব্দটা। বর্ষার প্রায় অন্ধকার বিকেল। দক্ষিণের বেড়ার দিকে তাকিয়ে সত্যচরণ দেখল বেড়ার বাইরের কাঁঠাল গাছটার পাশে আগাপাস্তলা কালো চাদরে মুড়ি দিয়ে একটা লোক এসে দাঁড়িয়েছে। ঘনায়মান সন্ধ্যার প্রাক্কালে 10 দিক অস্পষ্ট, কিছুই দেখা যায় না ভালো করে। তবু অস্পষ্ট আলোছায়ার মধ্যে সেই অচেনা আগন্তুকের মুখ সত্যচরণের যতটুকু দৃষ্টিগোচর হল, তাতে তার বুকের হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এলো। বহুকাল জলে কোনো মৃতদেহ ভেসে থাকলে তার গায়ের চামড়া যেমন ফ্যাকাশে সাদাটে হয়ে গিয়ে সমস্ত শরীর ফুলে ওঠে, সেই অজানা আগন্তুকের মুখটা ঠিক সেই রকম। মুখে অসংখ্য রক্তাক্ত ক্ষতের চিহ্ন, ঠোঁটের কোণে একটা করুণ হাসি। মৃত মানুষের মতন চোখে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে সত্যচরণের দিকে। সত্যচরণের মনে হল লোকটার সমস্ত শরীরটাই যেন মৃত। কোনো মন্ত্র বলে মৃত শরীরের ভিতরে আত্মা প্রবেশ করে শরীরটা স্থান পরিবর্তন ঘটিয়েছে মাত্র। পূবের আকাশে ইন্দ্রদেবের বজ্রের একটা ঝলকানি খেলে গিয়ে বিকট শব্দে বাজ পড়ল মাঠের দিকে। ঠিক তার পর মুহূর্তে লোকটা কাঁঠাল গাছের আড়াল থেকে বেরিয়ে এগিয়ে আসতে লাগলো সত্যচরণের দিকে। মাথার উপর বর্ষার কালো মেঘ ঘনিয়ে উঠল আবার। সত্যচরণ নিশ্চল পাথুরে মূর্তির মতন দাঁড়িয়ে রইল বেড়ার ধারে। একটা ঠান্ডা হাওয়া ছুটে এলো শোঁ শোঁ করে মাঠের দিক থেকে। সে যেন অসংখ্য বিদেহীর বিনবিনানি সুর। লোকটা এসে দাঁড়ালো সত্যচরণের ঠিক সামনে। কালো চাদরের ভিতর থেকে দুটো সরু লিকলিকে হাত বের করে বেড়ার উপর রেখে করুণ মুখে তাকালো একবার সত্যচরণের মুখের দিকে। তারপর মুখটা সত্যচরণের আরো কাছে এনে চাপা অশরীরী ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরে বলে উঠল, এত কাছে থেকেও তার আসল পরিচয় জানতে পারলি না? সে কে? তুই না আমার রক্ত? যদি বাঁচতে চাস ওকে বিসর্জন করে আয়, না হলে তোর অবস্থাও। হঠাৎ থেমে যায় লোকটা। মুখে রক্তাক্ত ক্ষতের উপর দগদগে ঘা ফুটে উঠেছে, তাই থেকে পুজ রক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আগত সন্ধ্যায় অন্ধকার চারপাশ, তার উপর সত্যচরণের ঘরটা গ্রামের এক প্রান্তে। তার মধ্যে এই কিম্ভূত কিমাকার দেখতে লোকটার উপস্থিতি। সত্যচরণ সভয়ে পিছিয়ে এলো কিছুটা, আপ্রাণ চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু গলা থেকে একটা শব্দও বের হলো না। হঠাৎ সে লক্ষ্য করল লোকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পিছনে। সত্যচরণ তার পিছনে তাকিয়ে দেখল কখন যেন লজ্জাবতী চুপিসারে এসে দাঁড়িয়েছে তার পিছনে। নিষ্পাপ নিষ্কম্প দ্বীপ শিখার মতন স্থির সে। তার সর্বদা আনন্দ শৈথিল্য মুখখানি এখন বজ্রের মতন কঠিন। সে শান্ত স্বরে প্রশ্ন করল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার না মাধব খুড়োর বাড়ি যাওয়ার কথা? সত্যচরণ কি বলবে বুঝতে না পেরে হাত তুলে দেখালো যেখানে লোকটা দাঁড়িয়েছিল। ওখানে কেউ নেই, তাকিয়ে দেখো। সত্যচরণ অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে দেখল জায়গাটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। কৃষ্ণ পঞ্চদশীর রাত্রি। একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো ত্রিপুরার পরিত্যক্ত শ্মশানের ঠিক সামনে। তাই থেকে নামলো 5-6 জন পুলিশ অফিসার, আর নামলেন মাধব খুড়ো। কারণ তিনি জানেন এই রহস্যের সমাধান করতে হলে ঘটনার শুরু যেখান থেকে সেখানেই পৌঁছতে হবে, অর্থাৎ সত্যচরণের তান্ত্রিক বন্ধু গোবরার কাছে। মাধব খুড়োর বিশ্বাস এই ঘটনার সঠিক ব্যাখ্যা কেউ যদি দিতে পারে সে হল একমাত্র গোবরা। সকলে একসঙ্গে প্রবেশ করল শ্মশানে, কিন্তু শ্মশান চত্বর পুরো শুনশান। খালি কিছু শেয়াল শ্মশানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সকলে ভাগ হয়ে যান আলাদা আলাদা ভাবে। শ্মশানের প্রতিটা কোণ খুঁজে দেখুন,
লোকটাকে আমাদের খুঁজে পেতেই হবে। পুলিশকর্তার আদেশে সকলে শ্মশানের বিভিন্ন দিক খুঁজতে আরম্ভ করল, কিন্তু বেশ কিছুক্ষণ চিরুনি তল্লাশি চালিয়েও শ্মশানের মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেল না। সকলের যখন হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে, ঠিক তখনই মাধব খুড়োর গলা শোনা গেল। স্যার, স্যার, এদিকে এদিকে একবার আসুন। মাধব খুড়োর ডাক অনুসরণ করে পুলিশকর্মীরা পৌঁছল শ্মশান লাগোয়া একটা ছোট জলাশয়ের কাছে। জলাশয়টি আবৃত বুনো ঝোপঝাড়ে। পূর্বেই জলাশয় থেকে জল তুলে চিতার আগুন নেভানো হতো। সেখানে পৌঁছে পুলিশকর্তারা যা দেখল তাতে তাদের গায়ের রোম খাড়া হয়ে উঠল। বুকের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। তারা সভয়ে দেখল অর্ধনগ্ন জলাশয়টির ঠিক মাঝখানে ভেসে রয়েছে একটা কলার ভেলা, আর তার এক প্রান্তে মিটমিট করে জ্বলছে একটা লণ্ঠন। সেই আলোয় তারা দেখতে পেল কলার ভেলার উপর শোয়ানো আছে একটা মৃতদেহ, আর তার উপর হাঁটু মুড়ে বসে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে চলেছে গোবরা। ওম হ্রিং ত্রিং সর্বনাশ চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ত্রিং সর্বনাশ চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ত্রিং সর্বনাশ চামুণ্ডায় স্বাহা। মাঝে মাঝে মৃতদেহটি ভয়ঙ্কর গর্জন করে বিরাট হাঁ করে উঠছে। ঠিক সেই মুহূর্তে গোবরা তার মুখে গুঁজে দিচ্ছে একটা পোড়া মাছ। সেই দৃশ্য দেখে ৫-৬ জন পুলিশকর্তার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ এক পুলিশকর্মীর পিস্তল গর্জে উঠল। ঘটনার আকস্মিকতায় গোবরা প্রথমটা চমকে গেল। তারপর সমস্ত ব্যাপারটা আঁচ করে ভেলা থেকে এক লাফ মারল জলে। পুলিশকর্মীরা গোবরার অভিসন্ধি বুঝতে পেরে ছুট লাগালো জলাশয়ের পাড় ধরে। গোবরা জল থেকে ডাঙায় উঠতেই তাকে পাকড়াও করল তারা। পালিয়ে কোথায় যাবে জাদু? আমি কি করেছি স্যার? আমাকে আমাকে কেন ধাওয়া করছেন? বন্ধুকে বিপদের মুখে ফেলে প্রশ্ন করছিস কেন ধাওয়া করছি? আমি কিছু জানি না স্যার। আমি কিছু করিনি। মাধব খুড়ো এবার কথা বললেন। দেখো গোবরা, তুমি নিজেও ভালো করে জানো তোমার বন্ধু কতটা বিপদের মধ্যে রয়েছে। তুমি কি চাও না তোমার বন্ধু ওই বিপদ থেকে পরিত্রাণ পাক? তুমি সাহায্য না করলে সত্যচরণকে এই যাত্রায় যে আর বাঁচানো যাবে না। তার কথায় খানিকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো গোবরা। তারপর যখন মুখ তুলল তখন মুখের কঠিন বলিরেখাগুলো অনেক সরল হয়ে এসেছে। গোবরা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ওকে আগেই সাবধান করে বলেছিলাম ওই সুন্দরীরা কেউই মানুষ নয়, ওদের মোহে আবিষ্ট না হতে, কিন্তু ও আমার বারণ শোনেনি। তোমার কথা অনুযায়ী সত্যচরণের গৃহে যে বাস করছে, তাহলে সে কে গোবরা? বলো, সে কে? সে মানুষ নয়। তাহলে সে কে? ও হলো প্রেত যক্ষিণী। তাহলে প্রথম থেকেই বলি শুনুন। তখন আমি ঘর ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, বেশ কিছু বছর হয়েছে। তন্ত্রমন্ত্রের অনেক কিছুই শিখেছি অনেক তান্ত্রিক সন্ন্যাসীর কাছে। তবু ঘরের দিকে মন টানলো একদিন। মা বাবাকে একবার দেখে না এলে সাধনার সময় বিঘ্ন কাটবে না, মা বাবার মুখ ভেসে ওঠা বন্ধ হবে না হয়তো কখনো। সেই মতো গ্রামে ফিরে আসি। সেদিনও ছিল এমনই কৃষ্ণ পঞ্চদশীর রাত্রি। গ্রামে ঢোকার দ্রুত পথ এই শ্মশানের পাশ দিয়ে। সেদিন রাত্রে এই পথ ধরে যাওয়ার সময় আমার চোখে একটা অদ্ভুত দৃশ্য পড়ে। আমি দেখি গভীর জঙ্গলে পরিত্যক্ত শ্মশানে মরার ওপর বসে আছে একটা ছায়া দেহ। ছায়ামূর্তির সামনে হোমের লকলকে শিখা জ্বলে উঠেছে। সামনে নতুন সরায় কালীযন্ত্র আঁকা, তার উপর একটা জ্যান্ত কাকের গলা ধরে ছিঁড়ে ফেলছে সেই ছায়ামূর্তি। সেই মুন্ডহীন কাকের ফোঁটা ফোঁটা রক্ত গিয়ে পড়ছে যন্ত্রের ওপর। হঠাৎ
সেই ছায়ামূর্তি বিরাট হাঁ করে লাল টকটকে জিভ বের করলো। তারপর সেই মুন্ডহীন কাকগুলো একে একে নিজের জিভের ওপর ধরল। প্রতিটা কাকের কয়েক ফোঁটা করে তাজা রক্তের স্বাদ পেয়ে জীব আবার প্রবেশ করল অন্ধকার গহ্বরে। এরপর সেই রক্ত নিজের চারিদিকে ছিটিয়ে দিল। এইভাবে পরপর সবকটা কাকের বলি দিল সেই ছায়ামূর্তি। পাশ থেকে তুলে নিল কুকুরের দাঁত দিয়ে তৈরি করা একটা মালা। সেটাকে হাতে করে ঘোরাতে শুরু করলো। ছায়ামূর্তি দুকশ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের ধারা, যেন আদিমতম কোনো নরখাদক নিজের অভীষ্ট চরিতার্থ করতে উঠে এসেছে পাতালপুরীর দরজা খুলে। হঠাৎ ছায়ামূর্তির দুহাত থরথর করে কেঁপে উঠল। ছায়ামূর্তির ঠোঁটের কোণে ফুটে উঠল কার্যসিদ্ধির হাসি। এইবার সেই ছায়ামূর্তি কাঁপা কাঁপা দুহাত সামনের দিকে বাড়িয়ে নিশি ডাকার মতো ডাকতে শুরু করল, আয় আয়, চলে আয় কনকবতী, আয় আয় আমার কাছে আয়। এইভাবে কিছুক্ষণ কাটার পর হঠাৎ দাউ দাউ করে চলে উঠল পরিত্যক্ত চিতাটা। তার ঠিক কিছুক্ষণ পরেই শ্মশানের সামনে এসে দাঁড়ালো একটা স্ত্রীলোক, তার পেছনে আমার বয়সের একটা ছেলে। হঠাৎ স্ত্রীলোকটা দৌড় লাগালো জ্বলন্ত চিতার দিকে। পিছনের ছেলেটি আর্তনাদ করে চিৎকার করে উঠল, কিন্তু স্ত্রীলোকটি একবারও পিছনে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল জ্বলন্ত চিতার মধ্যে। ছেলেটি সেদিকে ছুটে যেতে গেল, কিন্তু সেই লোকটি ছেলেটিকে ধরে ফেলল। ছেলেটি সেখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। সব যখন শেষ হয়ে গেল তখন লোকটার চমক ভাঙল, চেতনা ফিরে পেল। হঠকারিতার বশে লোকটা যে মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলেছে তারই অনুশোচনার আগুনে নিজেই পুড়তে শুরু করে। লোকটা যাবার সময় সমস্ত ব্যাপারটা, এমনকি কিভাবে ক্রিয়াকলাপ করেছে, একটা লাল খেরো বাঁধানো খাতায় লিখে ছেলেটার পাশে রেখে যায়। খাতাটা পড়ে আমি জানতে পারি যাকে সে তন্ত্র ক্রিয়াকলাপ করে ডেকে এনে ওই চিতার আগুনে পুড়িয়ে মেরেছে সে ছিল তার নিজের স্ত্রী। সে সারা জীবন ওই চক্ষিণদের নিজের বশে আনার জন্য সাধনা চালিয়ে গেছে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি। তখন তার মনে ভাব জাগে তার বিবাহিত স্ত্রী বর্তমানে জীবিত রয়েছে বলেই হয়তো যক্ষিণীর দল তাকে দেখা দিচ্ছে না। তাই সে কৃষ্ণ পঞ্চদশীর রাত্রে নিজের স্ত্রী নিধন তন্ত্র ক্রিয়ায় বসে। সেই খাতায় লেখা ছিল যক্ষিণীরা সর্বালঙ্কারে ভূষিতা, তাদের একজনের অলঙ্কারও যদি কেউ পায় তারা সারা জীবন কোনো অভাব থাকবে না। সে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে কাটাবে। সেদিন যখন সত্যচরণের মুখে সবটা শুনি তখনই আমি ঠিক করি সত্যচরণকে সেখানে পাঠাবো। সেই ধন সম্পদ পেলে সত্যচরণের বোনের চিকিৎসাও হয়ে যাবে, তারও আর কোনোদিন অর্থাভাব থাকবে না। তাহলে এখন উপায় কি গোবরা? এখন আর কোনো উপায় অবশিষ্ট নেই। ও হলো মহাযক্ষিণীর প্রেত স্বরূপ। সত্যচরণকে ও সাথে করে নিয়ে যাবেই, আর যে তাকে বাধা দেবে তাকেই ওই পিশাচি গিলে খাবে। আজ কৃষ্ণ পঞ্চদশী, অর্থাৎ একদিন পরেই ওই পিশাচি সত্যচরণকে নিজের সাথে করে নিয়ে যাবে। শীতের বিকেলটা বড়ই নিস্তরঙ্গ, একঘেয়ে। সর্বত্রই যেন শূন্যতা আর শূন্যতা। মন খারাপ করা নিস্তেজ অনুজ্জ্বল রোদ। শীত ও সন্ধ্যার অন্ধকার গ্রাস করার মুহূর্তে সত্যচরণ এসে বসে নদীর চড়ায়। সন্ধ্যার প্রাককালে ঘরে ফেরা বকের শাড়ি, তাদের কোলাহল, পাতাঝরা বন, শস্যের মাঠ, শিশির ভেজা মায়াবী জ্যোৎস্না, এই সবই তার বেশ ভালো লাগার বস্তু। এমন এক দিনে অন্ধকার গাঢ় হওয়ার আগেই ফাঁকা মাঠে কুয়াশা জমাট বাঁধতে শুরু করে। চিরচেনা পথঘাট ডুবে যেতে থাকে সাদা চাদরের আবরণে। চারপাশে ছড়িয়ে পড়ে এক অপার রহস্য। ঘনায়মান অন্ধকারেও অতিথি পাখিরা ছুটে চলে দল বেঁধে। এমনই এক প্রায়ন্ধকার ক্ষণে সত্যচরণ একাকী নীরবে উপভোগ করে
প্রকৃতির এই অপূর্ব শোভা। এই সময় তার সময়ের হিসেব থাকে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকে ঠায়। আজও তেমনই বসে। জ্যোৎস্নালোকিত শীতের গাঢ় সন্ধ্যা, নক্ষত্রখচিত আকাশের ছায়া পড়েছে নদীর স্বচ্ছ টলটলে জলে। চারিদিকে প্রকৃতি নিঝুম। হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে সত্যচরণের মেরুদণ্ড পেয়ে একটা কম্পন খেলে গেল। নিঝুম সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে দূরে নদীর জলের উপর যেখানে কুয়াশার প্রকোপ একটু বেশি, সেখান থেকে বার কয়েক ছলাৎ ছলাৎ শব্দ ভেসে এলো। এই শব্দ বেশ কিছুক্ষণ আগেই তার কানে এসেছিল, কিন্তু প্রকৃতির মুগ্ধতা তার মস্তিষ্ককে এমনভাবে আচ্ছাদিত করে রেখেছিল যে এতক্ষণ সে ধরতে পারেনি শব্দটা। সত্যচরণ মন দিয়ে শব্দ অনুধাবন করল। তার মনে হলো নদীর বুকে কোনো এক ডিঙি ভেসে আসছে। এ তারই শব্দ। ডিঙিটা সামনে আসছে না। নদীর বুকে যেখানে কুয়াশার চাদর জমাট বেঁধে রয়েছে, ডিঙিটা তার ওই পাশেই অপেক্ষা করছে। সত্যচরণ চেয়ে রইল এক দৃষ্টে সেই দিকেই। তার মন বলল, কুয়াশার পিছনে ডিঙি নৌকোর ওপরে যে অজানা আগন্তুক বসে আছে, তাকে সত্যচরণ দেখতে না পেলেও সত্যচরণকে সেই আগন্তুক স্পষ্ট দেখতে পাচ্ছে। কুয়াশার ঘন প্রলেপ ভেদ করে অবশেষে বেরিয়ে এলো সেই ডিঙি নৌকো। চন্দ্রদেবের অপার্থিব জ্যোৎস্নায় সত্যচরণ দেখল ডিঙির উপর কালো চাদর মুড়ি দিয়ে বসে আছে সেই কিম্ভূত কদাকার দেখতে মূর্তি। চোখে মুখে আগের মতোই মৃত মানুষের দৃষ্টি। আগন্তুক তার সেই মৃত চাউনি সত্যচরণের চোখের ওপর নিবদ্ধ করে এগিয়ে আসতে লাগলো মন্থর গতিতে। মাসের পর মাস সে ঘুরে বেরিয়েছে এই গ্রামের আনাচে কানাচে, ছায়াপ্রেতের মতন অনুসরণ করেছে সত্যচরণকে। তার কাছে আসার চেষ্টা করেছে, তাকে কিছু বলার চেষ্টা করেছে। প্রতিবারই সে অসফল হয়েছে, কিন্তু আজ এই নির্জন বিজনে তার প্রতীক্ষার অবসান ঘটেছে। আজ সেই মাহেন্দ্র ক্ষণ উপস্থিত হয়েছে। সত্যচরণ এবার আর ভয় পেল না। সেও জানতে চায় লোকটা কেন তার পিছু নিয়েছে। লোকটা ডিঙি নদীর চড়ায় বেঁধে উঠে এলো ধীর পদক্ষেপে। সত্যচরণ যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা অর্জুন গাছের নিচে বসে লোকটা সত্যচরণকে ইশারায় পাশে বসতে বলল। সত্যচরণ একটাও কথা না বলে লোকটার পাশে বসে পড়ল। দুজনেই চুপ। চারিদিকে নেমে এলো আদিম বনজ নৈশব্দ। চতুর্দিক নিশ্চুপ। পাথুরে নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বলে উঠল লোকটা। তোমার বাবাকে মনে পড়ে তোমার? আমার বাবা নেই। ভাগ্য বিচারে তোমার বাবার তো এখন জীবিত থাকার কথা। জীবিত থাকবে হয়তো, আমার জানা নেই। আচ্ছা, আপনি কে বলুন তো? এত কথা আপনাকে বলতে যাবই বা কেন? লোকটা কিছুক্ষণ জ্যোৎস্নালোকিত নদীর বুকের উপর নীরবে তাকিয়ে রইল। তারপর কাঁধের ঝোলা থেকে মানুষের পাঁজর দিয়ে তৈরি একটা অদ্ভুত অস্ত্র বের করে সত্যচরণের হাতে দিয়ে বলল, এটা কাছে রাখো। যখন মনে হবে তুমি সংকটে রয়েছ, তখনই এটার ব্যবহার করবে। এই বলে লোকটা যেমনি এসেছিল ঠিক তেমনই মিলিয়ে গেল কুয়াশার অন্তরালে। সত্যচরণ জিনিসটা হাতে নিয়ে দেখল অনেকটা বজ্রের মতন দেখতে। তারপর কি একটা ভেবে জিনিসটা ছুঁড়ে ফেলল নদীর দিকে। তারপর হাঁটা লাগালো মাধব খুড়োর বাড়ির দিকে। সেই বিকেল থেকে অপেক্ষা করে আছে সে মাধব খুড়োর জন্য। এখন সন্ধ্যা ঘন হয়ে রাত নামতে চলল, এখনো মাধব খুড়োর কোনো দেখা নেই। সত্যচরণ একটু বিরক্তই হলো। নিজেই যখন আসবে না তখন এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখার মানে কি? কুয়াশার ঘন প্রলেপ ভেদ করে সত্যচরণ এগোতে লাগলো মাধব খুড়োর বাড়ির দিকে। নিঝুম নিস্তব্ধ পথ। খুব মন দিয়ে শুনলে শোনা যায় পথের পাশে গাছের পাতার উপর টুকটাক ঝরে পড়ছে কুয়াশার কান্না। গ্রামে ঢুকে বাঁদিকে মোড় নিয়ে সত্যচরণ মাধব খুড়োর বাড়ির পথ ধরল। সেই পথ ধরে যাবার সময় সত্যচরণ হঠাৎ একবার থমকে দাঁড়িয়ে পড়ল।
একটা খুব পরিচিত গন্ধ তার ইন্দ্রিয়ে ধরা পড়েছে। দূরে মাধবখুড়োর বাড়ির দুয়ারে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছে। সত্যচরণ দ্বিধা ঝেড়ে সেদিকে পা বাড়াল। মাধবখুড়োর বাড়ির কাছাকাছি পৌঁছতে আবার সেই গন্ধ সত্যচরণের নাকে ভেসে এলো, এবার আরো তীব্র। সত্যচরণ এবার চিন্তিত হয়ে পড়ল। নিজের মনেই বলে উঠল, এই গন্ধ একমাত্র তো ওর কাছেই, কিন্তু গন্ধটা এখানে কেমন করে এলো? সে 7-5 ভাবতে ভাবতে পৌঁছল মাধবখুড়োর বাড়ির একেবারে সামনে। হঠাৎ সে দেখল একটা স্ত্রীলোক মাধবখুড়োর ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে বাড়ির পিছনের দিকে চলে গেল। সত্যচরণ একটু অবাক হল, কারণ মাধবখুড়োর পরিবার নেই, সংসারে জটিলতায় নিজেকে যুক্ত করতে চায়নি কোনো কালেই। এমন মানুষের বাড়িতে স্ত্রীলোক না থাকারই কথা। সত্যচরণ একটু ইতস্তত করে প্রবেশ করল উঠোনে, কিন্তু কাউকে দেখতে পেল না। ঘরের দরজা খোলা, ভেতরে নিকষ অন্ধকার। দাওয়ার উপর অসহায়ের মতন শুধু জ্বলছে কেরোসিনের আলোটা। খুড়ো, ও খুড়ো, খুড়ো গেলে কোথায়? ও খুড়ো, সন্ধ্যাবেলায় ঘুমালে নাকি? না, কোনো উত্তর এলো না। সত্যচরণ এবার উঠোন থেকে দাওয়াতে উঠল। দাওয়া ভরে রয়েছে সেই মিষ্টি পরিচিত গন্ধে। সত্যচরণ দাওয়া থেকে কেরোসিনের আলোটা নিয়ে প্রবেশ করল অন্ধকার ঘরে। প্রবেশ করেই অবাক হল, ঘরের সমস্ত জিনিসপত্র গোটা ঘর ছড়ানো ছেটানো। সত্যচরণ এবার আলো নিয়ে এগিয়ে গেল খাটিয়ার দিকে। খাটিয়া ফাঁকা, খাটিয়ার চাদর এলোমেলো, কিন্তু চাদরে ওটা কি লেগে? সত্যচরণ আলো নিয়ে এগিয়ে গেল খাটিয়ার আরো কাছে, আর সঙ্গে সঙ্গেই ভয়ে শিউরে উঠল। চাদরটা ভেসে যাচ্ছে তাজা রক্তে। সত্যচরণ কি মনে হতে আলো ফেলল খাটিয়ার পাশে। ঠিক সেই মুহূর্তে বুকের নিচটা খালি হয়ে গেল এক নিমেষে। খাটিয়ার পাশে পড়ে আছে মাধবখুড়োর বিভৎস সব দেহ। পেট থেকে নাড়ি ভুঁড়ি পেরিয়ে পড়ে আছে দেহের এক পাশে। একটা চোখ আর মুখের খানিকটা অংশ খোবলানো, শ্বাসনালী ছিন্ন ভিন্ন। সত্যচরণের হঠাৎ চোখ গেল মাধবখুড়োর হাতে। হাতের মুঠোর মধ্যে আটকে আছে একটা লাল কাপড়ের টুকরো, যেটা তার ভীষণ পরিচিত। তার আর বুঝতে বাকি রইল না মাধবখুড়োর এই অবস্থা কে করেছে। সত্যচরণ ঘর ছেড়ে বেরিয়ে ছুট লাগাল বাড়ির দিকে। ওই লাল কাপড়ের টুকরো, ওই গন্ধ একজনেরই পরিচয় বহন করে, লজ্জাবতী। ওই লাল কাপড় কিছুদিন আগেই সত্যচরণ লজ্জাবতীকে কিনে দিয়েছে, আর ওই গন্ধ লজ্জাবতীর কাছে গেলে ওর শরীর থেকে পায় সত্যচরণ। কিশোরী মেয়ের 1 মাসের মধ্যে যুবতী বয়সে পরিণত হওয়ার কারণ ওই শুকিয়ে যাওয়া গাছগুলো। মাধবখুড়ো সবটা বুঝতে পেরেছিল, তাই তার এই পরিণতি হয়েছে। ছুটতে ছুটতে সত্যচরণ পৌঁছল বাড়ির কাছে। বাঁশকঞ্চির বেড়াটা ঠেলে প্রবেশ করল ভিতরে। ঘরের মধ্যে আর দাওয়াতে কেরোসিনের আলো জ্বলছে। লজ্জাবতীকে দেখা গেল না কোথাও। কলতলায় পড়ে আছে রক্তমাখা লাল কাপড়টা। সত্যচরণ পায়ে পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ঘরের একেবারে সামনে যখন সত্যচরণ পৌঁছে গেল, সে শুনতে পেল ঘরের ভিতরে কেউ যেন একটা ঢেঁকুর তুলল খুব জোরে। হঠাৎ সত্যচরণ দেখল, খাওয়ার সময় দাঁতের ফাঁকে কিছু আটকালে মানুষ যেমন ভাবে হাতের আঙুলের সাহায্যে তা বের করে, লজ্জাবতীও ডান হাতের একটা আঙুল দাঁতের ফাঁকে দিয়ে দুলকি চালে বেরিয়ে এলো ঘর থেকে। দরজার চৌকাঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে আদুরে গলায় বলে উঠল, ও তুমি এসে গেছো? দুঃখ করো না, লোকটা খুব কৌতূহল ছিল মনে। অন্যের প্রতি এত কৌতূহল ভালো নয়। যাক সেসব কথা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মুড়ি মাখাচ্ছি। আজ রাতে তোমাকে সাথে নিয়ে অনেক দূর যাব। কি যাবে তো আমার সাথে? কোথায় নিয়ে যাবি শয়তানি?
পাতাল লোকের অন্ধকারে যেখানে তোর বাস। হঠাৎ শীতের গাঢ় অন্ধকার ভেদ করে ভেসে এলো তীক্ষ্ণ কণ্ঠস্বর। সত্যচরণ চমকে পিছন ফিরে দেখল, অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে সেই কিম্ভূত কদাকার দেখতে লোকটা। শয়তানি, তোর জন্য আমার সারাটা জীবন শেষ হয়ে গেছে। তোর জন্য আমি আমার নিজের স্ত্রীকে হত্যা করতে বাধ্য হয়েছি। এখন এসেছিস আমার শেষ রক্তের ফোঁটাটুকু গিলতে? আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। এই বলে লোকটা এগিয়ে এলো সামনে। হঠাৎ একটা পৈশাচিক অট্টহাসিতে সত্যচরণ শিউরে উঠে পিছনে ফিরতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। চৌকাঠ পেরিয়ে 2 হাত আর 2 পায়ে ভর করে উল্টো হয়ে দ্রুত বেরিয়ে আসছে লজ্জাবতী। তার লক্ষ্য সত্যচরণের শ্বাসনালী। সত্যচরণ লজ্জাবতীর বিভৎস রূপ দেখে এতটাই হতভম্ব হয়ে পড়ল যে নিজের আত্মরক্ষা করার কথাও সে ভুলে গেল। প্রেত যক্ষিণী ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে সত্যচরণ একটা প্রবল ধাক্কায় ছিটকে পড়ল মাটিতে। ঠিক সেই সময় একই সঙ্গে দুটো মারণ চিৎকার শীতের কুয়াশা ঘন সন্ধ্যা ভেদ করে ছড়িয়ে পড়ল ত্রিপুরার অলিগলিতে। সত্যচরণ মাটি থেকে তাড়াতাড়ি উঠে দেখল লজ্জাবতী রূপী প্রেত যক্ষিণী লোকটার গলা থেকে ছিঁড়ে নিয়েছে কিছুটা মাংস, আর প্রেত যক্ষিণীর পিঠে গেঁথে রয়েছে মানুষের হাড় দিয়ে তৈরি বজ্রের মতন দেখতে সেই অস্ত্রটা। এতক্ষণ শুনছিলেন লেখক সুজয় ভূঁইয়া রচিত প্রেত যক্ষিণী। আজকের গল্প আপনার কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আজকের প্রশ্ন, গল্প অনুযায়ী সত্যচরণের মায়ের মৃত্যুর জন্য কে দায়ী ছিল? আপনাদের সঠিক উত্তর নিচের কমেন্ট বক্সে জানান। সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করা হবে আমাদের পরবর্তী গল্পে। খুব শীঘ্রই আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।